সুমিত রায় হচ্ছে ভাইপো, তোলাবাজ ভাইপোর যাবতীয় দুর্নীতি, যাবতীয় কালোবাজারির প্যান্ডোরা বক্স। এই সামান্য আত্মসহায়ক শালবনীতে জমি দুর্নীতি করেছে, এই সামান্য আত্মসহায়ক তৃণমূল কংগ্রেসের টিকিটগুলো তার দাম কত লাখ বা কত কোটিতে নির্ধারণ করা যাবে সেটা ঠিক করেছে। যদি সঠিক তদন্ত হয় তাহলে তোলাবাজ ভাইপো এবং তোলাবাজ ভাইপোর এই তোলাবাজ পিএ দুটোকেই অ্যারেস্ট করে তারপর কাস্টোডিয়াল ইনকোয়ারি শুরু করা হচ্ছে। দেবরাজ চক্রবর্তী কয়েকশো কোটি টাকার কালো টাকার মালিক। উনি ওনার সামনে স্ত্রীকে হরিনাম সংকীর্তন করাতেন, হরি হরি হরি, আর উনি পেছনে চুরি চুরি চুরি। এটাই ছিল এদের চরিত্র। বিধাননগর পৌর এলাকা থেকে দেবরাজ চক্রবর্তী 600 কোটি টাকার তোলাবাজি করেছে, 600 কোটি টাকার। অঙ্গনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তিনি এতদিন নিরুদ্দেশ ছিলেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল। তারপর আমরা দেখলাম হাইকোর্টে আগাম রক্ষা কবচ পাওয়ার পরে একদিনের নোটিশে, সিআইডির একদিনের নোটিশে উনি সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। কি বলবেন? দেখুন, সুমিত রায় অন্তর্ধান রহস্যের তাহলে শেষমেশ জবনিকা পতন ঘটল। সুমিত রায় তার দীর্ঘ অন্তর্ধান ছেড়ে অবশেষে খোলস ছেড়ে বা গর্ত থেকে বেরিয়ে এলেন বলা ভালো। এখন এখানেই উঠছে প্রশ্ন, কারণ সুমিত রায় হচ্ছে ভাইপো, তোলাবাজ ভাইপোর যাবতীয় দুর্নীতি, যাবতীয় কালোবাজারির প্যান্ডোরা বক্স। কিন্তু তদন্তকারী সংস্থাকে যদি হাতকড়া পরিয়ে একটা তদন্ত শুরু করতে বলা হয়, তাহলে তদন্তকারী সংস্থা সেই তদন্তে কতটা সফল হবে এটা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে যায়। মহামান্য বিচার ব্যবস্থা, আদালতের ওপর আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, কিন্তু এই যে সোকল্ড বড়লোক বা সোকল্ড এই প্রভাবশালী চোর জোচ্চোর তোলাবাজ ক্রিমিনালগুলো, যারা একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্ট, একবার হাইকোর্ট, একবার সুপ্রিম কোর্টে দৌড়ে দৌড়ে একটা না একটা ফাঁকফোকর খুঁজে রক্ষা কবচ নিয়ে এসে তারপর তদন্তের সামনে সম্মুখীন হন, তারপর তদন্তকারী সংস্থার সামনে অ্যাপিয়ার করেন, এতে কি আদৌ তদন্তটা তদন্ত হচ্ছে না তদন্তটা পরিহাসে পরিণত হচ্ছে, এটা প্রশ্ন থেকে যায়। ধরুন, পাড়ার যে ছোটখাটো ছিচকে চোর, ডাকাতি যারা করে, চুরি যারা করে, মার্ডার যারা করে, তারা কি এইভাবে রক্ষা কবচ পেতে পারে? এই যে কোটি কোটি টাকার লয়ার হায়ার করে একবার হাইকোর্টে অ্যাপিল করে, একবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করে একটা রক্ষা কবচ ধরে নিয়ে আসছে এরা। এর নেতা তোলাবাজ ভাইপো, তার কাছে রক্ষা কবচ আছে আপ টু অক্টোবর, তাকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না। আবার এর পিএ, তাকেও রক্ষা কবচ দিয়ে একটা তদন্ত শুরু হলো যেখানে তদন্তকারী সংস্থাকে অ্যারেস্ট করতে পারবে না। এবার ও 8 ঘন্টা তদন্তের সম্মুখীন হয়ে চা বিস্কুট খেয়ে, স্ন্যাক্স খেয়ে বাড়ি চলে আসবে। এই তদন্তগুলো দিয়ে তারপরে বাংলার মানুষ বা আমরা যারা তদন্তের একটা নির্যাস চাইছি, তারা কি তদন্তের নির্যাস পাবো আমরা সত্যিই বুঝে উঠতে পারছি না। কারণ এই সুমিত রায়, তার বিরুদ্ধে বিজেপির কোনো নেতা নয় বা বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতা নয়, তৃণমূলের নেতা কর্মীরা অভিযোগ জানিয়েছিল যে এই সুমিত রায় তোলাবাজি করতো, এই সুমিত রায় জমি কেলেঙ্কারির সাথে যুক্ত, এই সুমিত রায় চাকরি বিক্রিতে যুক্ত। তার দলের লোক, অভিষেক ব্যানার্জির দলের লোক এই অভিযোগ করেছে। তারপরেও যদি তাকে গ্রেফতার করা যাবে না, তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না, এই মর্মে তদন্ত শুরু হয়, তাহলে তদন্তগুলো তো ক্রমশই তদন্ত একটা পরিহাসে পরিণত হবে। আমার একটাই বক্তব্য তদন্তকারী সংস্থার কেউ এবং মহামান্য আদালতকেও, ন্যায় এবং আইন সকলের জন্য এক আমরা জানি, কিন্তু এই প্রভাবশালী নেতা এবং নেতার সাগরেদরা, তারা যেভাবে আজকে বড় বড় লয়ার হায়ার করে তারা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে গিয়ে একটার পর একটা তদন্ত থেকে নিজেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে একটা প্রহসন হচ্ছে। যদি সঠিক তদন্ত হয় তাহলে তোলাবাজ ভাইপো এবং তোলাবাজ ভাইপোর এই তোলাবাজ পিএ দুটোকেই অ্যারেস্ট করে তারপর কাস্টোডিয়াল ইনকোয়ারি শুরু করা উচিত। এই ধরনের ক্রিমিনাল, এরা যে ঠান্ডা মাথার ক্রিমিনাল, এদের কাস্টোডিয়াল ইনকোয়ারি না হলে কোনো তদন্তের নির্যাস বাংলার মানুষ দেখতে পাবে না। কিন্তু সুমিত রায়, যিনি আইনজীবী, তিনি তো বলছেন যে আমার মক্কেল একজন সামান্য আত্মসহায়ক। যে কোনো সেই সামান্য আত্মসহায়ক
যে সামান্য আত্মসহায়ক চাকরি বিক্রি করেছে, যে সামান্য আত্মসহায়ক সেবাশ্রয়ের নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, জাল ওষুধ, জাল চিকিৎসক, ভুয়ো ট্রিটমেন্ট, এই পুরো র্যাকেটটাকে পরিচালনা করেছে। এই সামান্য আত্মসহায়ক শালবনীতে জমি দুর্নীতি করেছে। এই সামান্য আত্মসহায়ক তৃণমূল কংগ্রেসের টিকিটগুলো তার দাম কত লাখ বা কত কোটিতে নির্ধারণ করা যাবে সেটা ঠিক করেছে। এইবার এই সামান্য আত্মসহায়ককে যদি ঠিকভাবে রগরানি দেওয়া হয়, তাহলে অল রোড লিডস টু সিঙ্গেল ওয়ান পয়েন্ট, ক্যামাক স্ট্রিট ভাইপো, ভাইপো ব্যানার্জির কাছে যাবে। এই ভাইপো ব্যানার্জির দুর্নীতির প্যান্ডোরার বাক্স, সেই বাক্সটাকে যদি পুরো খোলা যায়, তাহলে দেখবেন সেই বাক্স থেকে একটাকেই কলার ধরে টেনে আনবে তদন্তকারী সংস্থা, তার নাম অভিষেক ব্যানার্জি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে বাগুইহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন একজন ব্যবসায়ী। প্রায় কয়েক কোটি টাকা তোলা চাওয়া হয়েছিল, কি বলবেন? ও কয়েকশো কোটি টাকার তোলাবাজি করেছে। দেবরাজ চক্রবর্তী কয়েকশো কোটি টাকার কালো টাকার মালিক। উনি ওনার সামনে স্ত্রীকে হরিনাম সংকীর্তন করাতেন, হরি হরি হরি, আর উনি পেছনে চুরি চুরি চুরি। এটাই ছিল এদের চরিত্র। এই রেজিস্টার্ড একটা 420 চিটিংবাজ দম্পতি ছিল। স্ত্রী সামনে হরি, স্বামী পেছনে চুরি, এই মডেলে এরা করতো। আপনি বুঝতে পারবেন না ওই রাজারহাট দিয়ে যে নিউ টাউন হয়ে ভাঙড় অব্দি যায়, জমিগুলোকে ও কোটি কোটি টাকায় বিক্রি করেছে এবং নিজের বেনামে সমস্ত জমির মালিকানা করে নিয়েছে। এই যে বাগজোলা খালের সংস্কারের নামে যে টাকাগুলো আসতো, সেই টাকাগুলোকে ও চুরি করে নিজের অট্টালিকা প্রাসাদ বানিয়েছে। এ হেন দুর্নীতি নেই। এই তো ভাইপোর বড় সাগরেদ ছিল। ভাইপোকে ওই নিউ টাউন রাজারহাট এয়ারপোর্ট থেকে টাকা তুলে এই দেবরাজ চক্রবর্তী পাঠাতো। ওর দিনে কয়েক কোটি টাকা পাঠানোর ওর প্রত্যেক দিনের জব ছিল, প্রত্যেক দিনের ওর টাস্ক ছিল এটা, যে প্রত্যেক দিন তোমাকে এই 2 থেকে 2.5 কোটি টাকা তুলে ভাইপো ব্যানার্জিকে পাঠাতে হবে। এই টাকাগুলো কোথা থেকে তুলতো? যত ব্যবসাদার রয়েছে, ছোট থেকে মেজো সেজো বড় ব্যবসাদার, সবার থেকেও তোলাবাজি করছে। ওর তোলাবাজির ধরনটা, এবং তোলাবাজি যদি না কেউ দিতে রাজি হয়, তোলা দিতে না রাজি হলে তাকেও মেরে ফেলতো, এই অভিযোগও আমরা শুনেছি। এবং ওর তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তো আমাদের কর্মী প্রসেনজিৎ প্রাণ হারিয়েছিল 2021 সালে। ও তো খুনি, ও তো ক্রিমিনাল। ও রাজারহাটের দাউদ ইব্রাহিম ছিল, সেই দাউদ ইব্রাহিমের মতোই ও কাজ করতো। প্রায় দেবরাজ চক্রবর্তী 35 দিন গ্রেপ্তার হওয়ার 35 দিনের মাথায় প্রায় 150 পাতার চার্জশিট জমা পড়েছে বারাসাত আদালতে, যেখানে দেখা যাচ্ছে যে কিভাবে উনি টাকা তুলতেন। আমরা জানতে পারছি যে সরকারি নোটিশ দিয়ে প্রমোটারের কাজ বন্ধ করে দিয়েছিলেন। মানে পুরো নিগম, বিধাননগর পুর নিগমকে একেবারে হাতে সামনে রেখে এইসব কারবারি করতেন। 150 পাতা, ওর কুকীর্তি তো 1500 পাতা ছাড়িয়ে যাবে। 15,000 পাতা হলে তবে একটা মানে আমার বোধগম্য লাগতো। 150 পাতা তো বড় ছোট্ট। ওর হয়তো পুরো কুকীর্তির 1% চার্জশিট তৈরি হয়েছে, এখনো 99% এখনো বাকি রয়েছে। আপনি ওই জমি দখলের কথা বলছেন, আমি তো আগেই বললাম, ওখানে যদি কোনো প্রমোটারকে G+4 অর্থাৎ 5 তলা বিল্ডিং তুলতে হতো, সাধারণত বিধাননগর পৌর এলাকায় 5 তলা বিল্ডিং এর অনুমোদন পাওয়া যায়, তাহলে পুরো একটা ফ্লোর ওকে দিয়ে দিতে হতো, তার সাথে 50 থেকে 1 কোটি টাকা ওকে ইন ক্যাশে দিতে হতো ওকে। আর যদি যে বিল্ডিং গুলো G+7 G+8 হতো, সেখানেও ক্যাশ 2 কোটি করে নিত। এবং এই পুরোটা টাকার ভাগ 25-75 ভাগ মেনে ভাইপো খেত। যতদিন পূর্ণেন্দু বসু আর দোলা সেন ছিল, ততদিন টাকার 75% ভাগটা কালীঘাটে যেত। কালীঘাটকে সরিয়ে ক্যামাক স্ট্রিট ঢুকিয়েছে এবং ওই যে এইগুলো করে। এবং আমি বলছি, বিধাননগর পৌর এলাকা থেকে দেবরাজ চক্রবর্তী 600 কোটি টাকার তোলাবাজি করেছে, 600 কোটি টাকার। আপনার যদি নথি লাগে আমি আপনাকে নথি দিয়ে দেবো। শুধুমাত্র 9 থেকে 16 নম্বর ওয়ার্ডে যে বিল্ডিং গুলো তুলেছে, যেখানে পুকুর বুঝিয়েও বিল্ডিং তুলেছে, সেখান থেকে ও 30টা প্লট তুলেছে। 30টা প্লটে 9 করে ও 10 থেকে 12 কোটি টাকা করে কামিয়েছে প্রত্যেকটা প্লটে। ওখান থেকে 300 কোটি টাকা তুলেছে।
মানে 8টা ওয়ার্ড মিলিয়েও 300 কোটি টাকা তুলেছে শুধু বিল্ডিং করে। সরকারি নোটিশ দিয়ে কি প্রমোটারের কাজ বন্ধ করা যায় যেভাবে করতেন? এটাই তো তৃণমূল সরকারের কালচার ছিল, যে একজন সৎ প্রমোটার তাকে সে সঠিকভাবে প্রমোটারের ব্যবসা করতে পারবে না, তার একমাত্র উপায় হচ্ছে তোলা দিয়ে নির্দিষ্ট সংখ্যক নির্দিষ্ট অ্যামাউন্ট প্রণামী দিতে হবে তৃণমূল নেতাদের, তারপরে তারা প্রমোটারি কাজ করতে পারবে। এবং এটা শুধুমাত্র বিধাননগরের নয়, গোটা বাংলার সমস্ত পৌর এলাকার এটা নজির ছিল, যেখানে কাউন্সিলর, যেখানে নাম হয়ে গেছিল না তৃণমূল আমলে, কাউন্সিলরদের নাম কি ছিল? কাটমানি কাউন্সিলর। এদেরকে কাটমানি দিতে হবে, তার বিনিময়ে এই কাউন্সিলররা জায়গায় জায়গায় আপনাকে বিল্ডিং তুলতে দেবে। এই যে কামারহাটি, বরানগর, এইসব জায়গায় মদন মিত্র, সায়ন্তিকা, এদের কাটমানি নিত এরা রীতিমতো হাত পেতে। এক একটা বিল্ডিং এর পেছনে 30 থেকে 50 লাখ টাকার কাটমানি ছিল, তবে প্রমোটাররা ওখানে বিল্ডিং তুলতে পারতো। এই তোলাবাজির বিরুদ্ধেই 2026 সালে বাংলার মানুষ রায় দিয়েছে।